দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা 69। লেখানেতে ডায়না এমরোজ লাকি। গৌরী ছাদের এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। আহির পৌঁছালো তার কাছে, গৌরীর পেছনে দাঁড়ালো। পূর্বের মতো আজও গলা পরিষ্কার করে নিয়ে নিজের উপস্থিতি জানান দিল। গৌরী পিছন ঘুরল আজ, পরক্ষণই চোখ সরালো। আহির বলল, নিচে সবাই আনন্দ করছে, তুমি এখানে সবার সাথে থাকলে তোমার মন ভালো লাগতো। সব মন খারাপ আনন্দে মেতে উঠলেই সেরে যায় না। আমার মনের ব্যথা আর কোনোদিনও ভালো হবে না, চাইও না। না চাওয়াটা বোকামি। ফিরে এসো অন্ধকার জগৎ থেকে, হাতটি ধরো আমার। তোমার দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে সাফ করতে চাই। পারবেন না। একটিবার সুযোগ দিয়েই দেখো। গৌরী উত্তর দিল না। হেঁটে ছাদের অপর প্রান্তে গেল। আহিরও পিছু পিছু গেল। আহির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলছিলাম তুমি আমার প্রস্তাবে রাজি হলে তুমি জানাবে, কিন্তু দেখো ঘুরে ফিরে সেই আমি এসেছি তোমার প্রেম দুয়ারে, আর ফিরিয়ে দিও না, কষ্ট হয়। গৌরী গভীর নিঃশ্বাস ত্যাগ করলো, কিচ্ছুটি বলছে না। আহির বলল, আচ্ছা ধরে নিলাম তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসা দূরের কথা, তাহলে আর এই গ্রামে থেকে লাভ কি? চলে যাব আগামীকাল, মীর চলে যাবে বিদেশে। আর হয়তো কোনোদিন কারোর সাথে দেখা হবে না, তোমার সাথেও না। অন্য কাউকে ভালোবাসবো না, বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দেব। তবু চাইবো তুমি ভালো থাকো। থামে আহির। গৌরীর দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলো। তার প্রতিক্রিয়ার কোনো উন্নতি নেই। আহির ধরে নিয়েছে তাকে গৌরী ভালোবাসে না। সে ব্যথিত কণ্ঠে শেষ শব্দ উচ্চারণ করলো, আসি। বলে সে যেতেই গৌরী বলে উঠল, আপনার মা বাবাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষায় থাকবো। অন্যদিকে সম্রাট নিষাদের বংশধর ওরফে ছদ্মবেশী কবির হোসেন, যার আসল নাম এহসান সম্রাট, তিনি এতদিন বসে এক জঘন্যতম পরিকল্পনা সাজিয়েছেন চৌধুরী বংশের একমাত্র সন্তানকে খুন করার জন্য। এতদিন বসে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন, কবে তিনি তার পরিকল্পনা সম্পূর্ণ করবেন। আজ যেন সেই দিনটি এসে হাজির হয়েছে। বিয়ে বাড়ি, সবাই ব্যস্ত, এই ফাঁকে তার কাজটি হাসিল করতে হবে। আজ থেকে ঠিক কিছুদিন আগে পরিকল্পনা মোতাবেক তিনি দ্য সাইলেন্ট ম্যানের বইটি আহিরকে পড়তে দেন। এরপর কৌশলে তাদের মন জয় করে নিজেকে দুঃখী প্রমাণ করে চৌধুরী বাড়িতে আশ্রয় নিলেন এক ক্ষণের অতিথি হিসাবে। চৌধুরী সাহেবও মন গলালেন। একজন পথহারা পথিককে কিছুদিন অতিথি হিসেবে রাখতে পারলে তারও ভালো লাগবে বলে আজ যেন সেই মধুর অন্তরটুকুর খেসরাত দিতে হবে। সন্ধ্যায় চৌধুরী বাড়ির অন্যতম কাজের মেয়ে শেফালির সাথে করুণ পরামর্শ করছেন। স্বর্ণমুদ্রা, টাকা, জমি এসবের লোভ দেখিয়েছেন ওকে। শেফালি প্রথমে আমতা আমতা করছিল, বেশ আপত্তি দেখিয়েছে। কেন ওকে এত লোভ দেখাচ্ছে তা ও ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। শুধু বলছে একটা মহৎ কাজ করে দিতে হবে। প্রশ্ন করলো শেফালি, কি কাজ? ছদ্মবেশী কবির বলল, একজনকে মেরে ফেলতে হবে। চমকে উঠেছিল শেফালি। সে এমন কাজ করবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছিল। কবির আবারও লোভ দেখাতে শুরু করলো। অতঃপর শেফালি রাজি হয় এবং বলে, রাত 10টার পর এসে আপনার সাথে দেখা করব। রাত 10:05। কবির অপেক্ষা করছে বাড়ির পেছনের দিকে অন্ধকার আচ্ছন্ন নিবিড় স্থানটিতে। অশ্বে বসা সে। আজ সকালে একদম তৈরি হয়ে বের হয়েছে, আর ফিরবে না বলে এই বাড়ি। ক্ষুধার্ত হিংস্র পশুর মতো চোখ দুটো ফুটিয়ে তুলেছে। চারিদিকে বারবার দেখছে। শেফালির অপেক্ষায় পথ চেয়েছে। যদি শেফালি আজ না আসে তবে তাকেই পদক্ষেপ নিতে হবে চৌধুরীর সন্তানকে খুন করার জন্য। কিন্তু তার দৃঢ় বিশ্বাস শেফালি আসবে। শেফালির অভিব্যক্তি তখন পরিষ্কার করে বুঝিয়েছে সে লোভে পড়েছে, সে আসবে। কবিরের ধারণা কখনো ভুল হয় না, আজও হবে না। উনি নিশ্চিন্তে অপেক্ষা করছেন। অপেক্ষার ফলাফল পূর্ণ। অবশেষে শেফালি আসছে। লাল রঙের চাদরটা দিয়ে এক চোখ নাক মুখ সব ঢেকে রেখেছে। হাতের বালা দুটো দেখা যাচ্ছে, বিদ্যুৎ গতিতে ও ছুটে আসছে। অপরাধীর পথ বাড়ালো, তার শিহরণ কাটে ভয়ে, আতঙ্কে। কবির ওকে দেখে হাসেন। শেফালি বলল, যা কইবেন তাড়াতাড়ি।
তোমাকে একজনকে মেরে ফেলতে হবে, সহজ পদ্ধতি, বিনিময়ে তুমি যা পাবে তা নিয়ে এসেছি বলে ছদ্মবেশী কবির একটা ভারী পোটলা শেফালির দিকে এগিয়ে দেয়। শেফালি সেটি হাতে নিল। চাঁদনির আলোয় স্বর্ণের মুদ্রাগুলো চকচক করে উঠছে। শেফালির চোখ জোড়া খুশিতে মার্বেলের মতো বড় হয়ে গেল। পোটলার ভেতরে হাত ঢুকিয়ে নেড়েচেড়ে দেখল স্বর্ণবেদীর টাকাও আছে, যা দিয়ে ওর বাকি জীবন পার হয়ে যাবে। তুমি খুশি হয়েছ নিশ্চয়ই। এই কবির কখনো মানুষকে মিথ্যা আশা দেয় না। আপনি কেন একজনকে মারতে চাইছেন, আর আপনি কেডা সত্য পরিচয়? সম্রাট নিষাদের নাম শুনেছ নিশ্চয়ই, আমি তার বংশধর। আপনার উদ্দেশ্য কি? মীরকে মেরে ফেলতে হবে। শুনে শেফালি হঠাৎ থ হয়ে গেল। হাতের পোটলার স্থানটি বুকের কাছ থেকে নিচে নেমে এলো। স্বভাবতই ভুরু কুচকে ফেলল ও বলল, কিন্তু ওনারে মাইরা কি হইব? যা হবার তাই হবে, তোমাকে যা বলেছি তাই করো। এই কাজ হলে তুমি আমার থেকে আরো কয়েক গুণ বেশি পুরস্কার লাভ করবে। আজকের দিনেই কেন তারে মারতে হইব? আজ সবাই ব্যস্ত, তোমার সুবিধা হবে আজ ওকে মারতে, কিন্তু কেমনে? বিষ, বিষ খাইয়ে মারবেই। আমি প্রাকৃতিক তৈরির বিষ নিয়ে এসেছি। এক ফোঁটা ওর পেটে গেলে আর বাঁচার উপায় থাকবে না। আর এই কাজ তুমি না করলে তোমার জীবন দিতে হবে। আমার হাত থেকে বাঁচার উপায় থাকবে না। শেফালি ভাবছে, বিশাল এক গভীরতার সমুদ্র যেন ওর সামনে। একদিকে মীরের প্রাণ, অন্যদিকে রাজকীয় জীবন। সে একবার মীরকে মেরে ফেললে সারা জীবন রানী হয়ে থাকবে, তবে শর্ত প্রযোজ্য, যেন এই কাজ তাকে তাৎক্ষণিক বাড়ি ছাড়তে হবে, নয়তো চৌধুরী বাড়ির সকলের হাতে মার খেয়েই মরতে হবে। কি ভাবছো? শেফালি থমথমে মুখে জবাব দিল, আমি রাজি। কবির বিষের ছোট্ট বোতল এগিয়ে দিল শেফালির দিকে। শেফালি নিল, চাদরের আড়ালে লুকিয়ে ফেলল। বাড়ি ফিরতে হবে, সতর্কতার সাথে চারিদিকে চোখ বোলায়, কেউ নেই। দ্রুত পায়ে চলে গেল শেফালি। কবির খুশি হলেন বেশ। তার অশ্ব একবার হেরসা ধ্বনি তুলল, শেষবারের মতো একবার চৌধুরী বাড়ির দিকে তাকায়, এরপর চলে যায় তার গন্তব্যে। বিয়ে বাড়ি থেকে গ্রামের অতিথিবৃন্দ ধীরে ধীরে নিজ বাড়িতে চলে যাচ্ছেন। চৌধুরী বাড়ির অতিথিরা বৈঠকখানায় বসে আড্ডা দিচ্ছে। মায়াকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে, মীর এখনো যায়নি। শেরওয়ানি পরে উঠানে আহির। রাফিদ তার সাথে কথা বলছে। নীরব বিয়ে বাড়ি জুড়ে হঠাৎ এক অজানা অস্থিরতা শুরু হলো, যা টের পাচ্ছে পশু পাখি। অশ্বশালা থেকে অশ্বের হেরসা ভেসে আসছে। ওরা তীর্যক কণ্ঠে চেঁচাচ্ছে। মীর অগ্নিলের চিৎকার পেয়ে ওর দিকে গেল। অগ্নিলের গা ছুঁয়ে দেখল। অগ্নিল শান্ত হয়ে গেল। ওর চোখে জল, যা স্পষ্ট দেখা গেল। মীর বলল, কাঁদছিস কেন? বিয়ে করেছি বলে? বিয়ে করেছি মানে তোকে ভুলে যাইনি, তোকে ছেড়ে যাব না, চিন্তা করিস না। আজকের রাতটা শুধু আমার, আগামীকাল তোকে নিয়ে সময় কাটাবো। অগ্নিল বেকুল কণ্ঠে এবার যেন হেরসাধ্বনি তুলল। রাত বাড়ছে। শালুক অতিথিদের মাঝে আসছেন না, দূর থেকে দেখছেন। দোতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, রাফিদের উপর নজর রাখছে। রাফিদ এখন পর্যন্ত বৈঠকখানায় বসে আছে, সবার সাথে আড্ডা দিচ্ছে। আহিরও আজ বেশ খুশি, তার ভালোবাসাও পূর্ণ হতে চলল। তখন ছাদ থেকে ঘরে এসে তার মায়ের কাছে কল করছে ল্যান্ডলাইনে। তার মা জানিয়েছে আগামীকাল তারা আসবেন আলিমনগর। শালুককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ন্ত এগিয়ে আসেন তার নিকট। একগাল পান ভর্তি মুখে, সাথে একজন দাসী। তিনি যখনই পান মুখে ভরে নেন, তখনই একজন দাসী তার সাথে পিকদানি হাতে ঘোরেন। জয়ন্ত পিকদানিতে পিক ফেলে বললেন, এইবার এহিনটায় দাঁড়িয়ে আছো কেন? শালুক এক ধ্যানে রাফিদ মীরের দিকে তাকিয়ে কিছু ভাবছিলেন। জয়ন্তের কণ্ঠে শরীর হালকা ঝাঁকি দিয়ে উঠল। পিছন ঘুরে তাকে দেখে বলল, আম্মা, ওদের বাসর ঘর সাজিয়ে দিয়েছি। নিচেই যাচ্ছিলাম, হঠাৎ মাথায় চক্কর দিল, তাই এখানে এসে দাঁড়িয়েছি। শালুক দিব্যি মিথ্যে বলার অভিনয় করে যাচ্ছেন। তার অভিনয় পরিপূর্ণ পরিপক্ক নয়। জয়ন্তী ধরতে পারলেন। তোমারে আজ অন্যরকম লাগতাছে। যদি শরীর খারাপ লাগে তাইলে বিশ্রাম নাও, তার আগে যতটুকু নিয়মকানুন আছে তার কাম শেষ করো। শালুক জয়ন্তীর কথায় মাথা নেড়ে বললেন, আর কোনো কাজ নেই। শেফালিকে বলেছি দুধ জাল দিতে, হয়ে গেলে বাসর ঘরে দিয়ে আসবে। শেফালি দুধ জাল দিচ্ছে, কিন্তু মন ওর অন্যখানে। কিভাবে বিষ মিশাবে?
কোনো মতে কেউ দেখে ফেললে ওর মৃত্যু নির্ঘাত নিশ্চিত। ভয়ে বুক ধুকপুক করছে, হাতে চামচ দিয়ে দুধ নাড়ছে। আশ্চর্য, ওর হাতটা কেঁপে উঠছে। বাঁ হাত দিয়ে ওর ডান হাতটি চেপে ধরল। ঢোক গিলে একবার মীরকে মেরে ফেলতে তার মনটা সায় দিচ্ছে না। মা নেই, ছোট্টবেলা থেকেই এতিম। আজ তার শূন্য জীবনে এক মুঠো আনন্দ এসেছে, নতুন জীবনে পা দিয়েছে। আর তার জীবনটা শুরুর আগেই কিনা শেষ করে দেবে। শেফালি থমকে যায় বরাবর। ইতিমধ্যেই সে কবির হোসেনের থেকে স্বর্ণমুদ্রা যেন কুড়িয়ে নিয়েছে। সে বলেছে এই কাজ সম্পূর্ণ করতে না পারলে কৌশলে ওর জীবন শেষ করে দেবে। না, করতেই হবে। সহজ কাজ, একজনকে বিষ প্রয়োগে মেরে ফেলবে, ব্যাস। বিনিময় ওর বিলাসবহুল জীবন। শেফালি! শালুক ডাকলেন শেফালিকে। শেফালি হঠাৎ শালুকের কণ্ঠে লাফিয়ে উঠল, ঘুরে দেখল তাকে। শালুক বললেন, এ কি, তুই এমনভাবে ভয় পেলি যেন আমি তোকে ধমক দিয়েছি। তোর মন কোথায়? দুধ উতলে পড়ছে যে। বলেই শালুক নিজেই দুধ জাল দিলেন, নাড়াচাড়া শুরু করলেন। মালকিন, মায়ের কথা ভাবতে আসছিলাম, আপনি যান, আমি দুধ জাল দিয়ে মীর দাদার ঘরে দিয়েইতেছি। মায়াকে কি বলবি জানিস? যে বলেন। মীর যখন ঘরে যাবে ওর পায়ে সালাম করে যেন, এরপর এই দুধটা ওকে দেবে, বুঝেছিস? বুঝেছি। শালুক শেফালিকে বুঝিয়ে শুনিয়ে ফিরে আসেন রান্নাঘর থেকে। বৈঠকখানায় সবার সাথে আড্ডায় মেতে ওঠার নাটক করছেন। নজর তার রাফিদের দিকে। কখন রাফিদ ঘর থেকে বেরিয়ে যায় বলা যাচ্ছে না, তিনি নজর রাখছেন। জয়ন্ত বললেন, রাত 11টা ছুঁই ছুঁই, অহন মীরের ঘরে পাঠানো উচিত। আহির বলল, আমরা ওকে দিয়ে আসছি। মীর বলল, আমি একাই যেতে পারবো, তোদের কাউকে যেতে হবে না। আহির ফিস ফিস করে বলল, আমরা কি তোর সাথে ঘরের ভিতর যাব? বলেই হেসে উঠল সে। মীরও হাসল। বৈঠকখানার ব্যস্ততার মাঝে নিখুঁত সুযোগ সৃষ্টি হলো শেফালির জন্য। ও একবার উকি তুলে বৈঠকখানায়। সবাই আড্ডায় মশগুল। ও দুধটা গ্লাসে ঢেলে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। মিনিট কয়েক অপেক্ষার পর দেখলো দুধটা কুসুম গরম অবস্থানে এসে হাজির হয়েছে। কবিরের দেওয়া 20টা দুধে মিশিয়ে দিল। কবির বলেছে 1 ফোঁটা দিলেই যথেষ্ট। সেখানে ও সবটুকু দিয়ে দিয়েছে, ভালো করে মিশিয়ে নিল। মায়া অপেক্ষা করছে মীরের। ফুলের বিছানায় 2 হাঁটু পরস্পর লাগিয়ে হাতের সাহায্যে বেঁধে বসে আছে। মীরকে নিয়ে ঘেরা স্বপ্নগুলো একাকী কল্পনা করছে। তাৎক্ষণিক দরজা খোলার আওয়াজ আসলো। সে ভাবল মীর। ঘরে প্রবেশ করলো শেফালি। ও দুধটা নিয়ে খাটের পাশে টেবিলে রাখলো দ্রুত। এরপর কাঁপা কাঁপা গলায় বলল, আপা, আপনাকে মালকিন কইছে মীর দাদা যখনই ঘরে আইব ওনার পায়ে সালাম করে দুধ দিতে। আর আজকে আপনি ভুলেও আবার দুধ খাইন না যেন, তাইলে অমঙ্গল হইব, মালকিন কইছেন। বলে শেফালি হন্তদন্ত হয়ে ছুটে যেতেই মীর সামনে পড়ল। শেফালি চমকে দাঁড়ালো। তুই এমনভাবে হাঁটছিস যেন পালিয়ে যাচ্ছিস, বলল মীর। শেফালি কোনো জবাব না দিয়ে চলে যায়। ও পালাবে এখন। দুধ ও জাল দিয়েছে, মীরের ঘর পর্যন্ত ও পৌঁছে দিয়েছে। মীরের কিছু হলে ও ধরা পড়ে যাবে। ঘরে পৌঁছে শেফালি ব্যাগপত্র ছাড়াই শুধুমাত্র কবিরের দেওয়া স্বর্ণমুদ্রা নিয়ে কৌশলে পালিয়ে যায়। মীর দরজা লাগিয়ে বাসর ঘরে পদার্পণ করলো। মায়ার হৃদস্পন্দন বেড়ে যায়। সে নিজেই সেই ধুকপুক শব্দ পাচ্ছে। হাত পায়ের অস্থিরতা বেড়ে যাচ্ছে। মীর গিয়ে মায়ার সামনে শুয়ে পড়ল, হাতের উপর ভর দিয়ে কাত হয়ে। শুয়ে শুয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। পরীর মতো অপরূপা সুন্দরী নারী মায়া। মীর বলিষ্ঠ বা হাতটি দিয়ে মায়ার ঘোমটা সরিয়ে দিল, বলল, সুবহান আল্লাহ। আসমানের একখানা চাঁদ আমার ঘরে এসেছে। আলো নিভিয়ে দিলেও বোধহয় ঘরটি আলোকিত হয়ে থাকবে। মায়া চোখ নত করে মসৃণ হাসল। মীর বলল, তোমার সৌন্দর্যের কাছে যেন আমাকে মানাচ্ছে না, তবু আমাকে বিয়ে করলে কেন? ভালোবাসি বলে। কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পাগল হতে হয়। কই, তুমি তো পাগল হওনি, দিব্যি আমার বউ সেজে বসে আছো। আপনাকে হারিয়ে ফেললে ঠিকই পাগল হয়ে যেতাম। আমাকে হারিয়ে ফেলা এত সহজ নয়। আরেকটু হলেই বিয়ের সময় আমার প্রাণটা বেরিয়ে যেত, যদি আপনার জায়গায় অন্য কোনো আদ্রিয়ান থাকতো। একটাবার মুখ ফুটে বললে না তবু যে আমাকে ভালোবাসো। আপনি সারাদিন মোহিনী মোহিনী করতেন। আমার বিশ্বাস উঠে গিয়েছিল, ভেবেছি আপনি সত্যি ওকে ভালোবাসেন।
তুমি ব্যতীত অন্য কোনো নারীর দিকে সেভাবে কখনো চাইনি, যেভাবে চাইলে একটা মানুষ প্রেমে পড়ে। মানুষ চাইলেই বুঝি প্রেমে পড়ে? অবশ্যই পড়ে। গভীর চোখে একটা নারীকে যখন একজন পুরুষ পর্যবেক্ষণ করে, তখন অনেক জল্পনা কল্পনা জাগ্রত হয় ওই পুরুষের মনে। আলাদা অনুভূতির সৃষ্টি হয়। আমি পুরুষ মানুষ, আমি জানি আমরা কিভাবে একজন নারীকে দেখি। আপনি না তাকিয়ে কিভাবে বুঝলেন অনুভূতির সৃষ্টি হয়? এই যে তোমার দিকে যেভাবে তাকাতাম, তোমার চোখে তুমি একমাত্র তকু। আমার চোখে তুমি একমাত্র শ্রেষ্ঠ সুন্দরী নারী। মিসেস মীর জাফানসন। মায়া মীরের মুখে তার নামের আগে মিসেস, এরপর মীর শব্দটি যেন চির অপরিচিত থেকে আজ খুব আপন হলো। শুনে চোখ তুলে তাকালো মীরের দিকে। মীর শোয়া থেকে উঠে বসে মায়ার সম্মুখে। মায়া একটু নড়েচড়ে পেছনে সরল। মীর মায়ার 2 হাত ধরে বলল, আরে মেয়ে, তুমি আমার বউ, এখনো ভয় পাচ্ছ? মায়া এবার পরিতৃপ্তির হাসি মাখা মুখে তাকালো মীরের দিকে। প্রথমবার তার কণ্ঠে বউ ডাকটি শুনল। এমনভাবে কি দেখছো? বউ ডাকলেন? সারা জীবন ডাকতে চাই, দেবে কি সুযোগ? সুযোগ তো করেই নিলেন। হাতটি আস্তে ধরুন, ব্যথা পাচ্ছি। বউকে আদর করে ধরতে হয়, এমনভাবে ধরছেন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। তোমাকে কাগজে কলমে আমার জন্য বরাদ্দ করেছি, সারা জীবনের জন্য। এই যে হাত ধরেছি, মৃত্যু ব্যতীত ছাড়ছি না। আমার জন্য কি উপহার রেখেছেন আন্দাজ করো? মাথায় আসছে না। তুমি চোখ বুজে ফেলো, আমি নিয়ে আসছি। মায়া মীরের কথা মতো চোখ বুজে ফেলল। মীর বিছানা ছেড়ে আলমারির কাছে গেল, আবার চলে আসলো, মায়ার সামনে বসলো। এবার চোখ খুলে ফেলো। মায়া অধীর আগ্রহে তাকালো। তার সামনে একটি বাঁশি। বাঁশিটা দেখে সে কিঞ্চিত বিস্ময়কর হলো। বলল, এই বাঁশি কোথায় পেলেন? ছোট মা আমাকে দিয়েছে, যখন আমার বয়স ছিল মাত্র 15। কিন্তু আমি কখনো বাঁশি বাজাইনি। সেই সময়টাতে নয়, কিন্তু তুমি যেদিন জঙ্গলে বাঁশির সুর শুনে ছুটে গিয়েছিলে, সেটা আমারই তোলা সুর ছিল। তোমাকে দূর থেকে দেখে বাঁশিটা এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। তবে আমার সাথে মিথ্যা কেন বললেন? হঠাৎ তোমাকে অবাক করার জন্য। কিছুদিন আগে যে সুর শুনেছি আমি আর তৃষ্ণা, সে কি আপনি ছিলেন? না, আমি শুধু একদিনই বাঁশি বাজিয়েছিলাম। সেদিন কে ছিল জানি না। সুফিয়ান হায়দার। তার বাঁশি চুরি হয়ে গিয়েছে। আমি জানতে পেরেছিলাম আহির ভাইয়ের থেকে। ওনার বাঁশি কে চুরি করেছে জানি না, তবে আমরা তাকে খুঁজে বের করব। তবে বাঁশির সুর একজনের এক এক রকম হয়। সুফিয়ানের সুর যেই শুনতো সেই উন্মাদ হয়ে যেত। জানেন, সেদিন রাতে আমি যে সুর শুনেছি এতটাই স্নিগ্ধ ছিল যা ধারণার বাইরে। পরিবেশটা খানিকটা নিস্তব্ধ হয়ে গেল। মায়া এক পোশাকেই বসে আছে, অসহ্য লাগছে। মীর দিনমোহরের 20 লাখ টাকা মায়াকে দিল। দিতে দিতে বলল, ভাঙা জীবনের জোড়া হিসেবে সেদিন এক টুকরো পূর্ণতা নিয়ে আমার আগমন করার জন্য শুক্রিয়া বউ। চিরকাল এভাবেই থেকো আমার হয়ে। মায়া হাসলো ঠোঁট বাঁকিয়ে। দুনিয়ার সবটুকু সুখে আজ যেন সৃষ্টিকর্তা ঢেলে দিচ্ছেন তাদের উপর। এই মুহূর্তে যেন ধরা দিল দাম্পত্য জীবনের চিরন্তন আশ্রয়, যেখানে ক্লান্তি আছে তবুও ভরসা আরও বেশি, যেখানে পথ কঠিন তবুও সঙ্গ অটুট। এখান থেকেই শুরু হয় জীবনের শেষ ধাপ নয়, বরং এক নতুন যাত্রা, ভালোবাসা, দায়িত্ব আর একসাথে বেড়ে ওঠার নীরব অঙ্গীকারের মোড়নে একটি জীবন। মায়া মীরকে বলল, আপনি খাট থেকে নেমে দাঁড়ান। কেন? আগে নামুন, তারপর বলছি। নামছি, কি আর করব, বউয়ের হুকুম মানতেই হবে যে। মীর নেমে দাঁড়ালো। মায়া ভারী শাড়িখানা নিয়ে নামলো। মীর বলল, তোমাকে লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। আমার পছন্দ করে ক্রয় করা শাড়ি। সৌন্দর্যের প্রশংসা করেই যাচ্ছেন, এবার থামুন, বলে মীরকে সালাম করতে চাইল। মীর ধরে ফেলল মায়াকে, বলল, তোমার স্থান পায়ে নয়, বুকে, বলে মায়াকে বুকের মধ্যেখানে জড়িয়ে ধরল। মায়া নিঃশ্বাসের উষ্ণতা তার বুকে ঠেকল। মায়া যেন বহু অপেক্ষার পর এই স্থানটি দখল করতে পেরেছে। মীরের চোখ গিয়ে পড়ল খাটের পাশের টেবিলে দুধের গ্লাস। বলল, আচ্ছা, আজকের দিনে দুধ কেন খেতে হয়? মায়া বুক থেকে সরে এলো, বলল,
উফ, দুধের কথা ভুলেই গিয়েছি। এটা বড়দের নিয়ম, আমিও জানি না। ছোট শাশুড়ি পাঠিয়েছেন। ছোট শাশুড়ি? মীর জিজ্ঞেস করলো। আপনার খালা হন আমার মা, মানে আমার শাশুড়ি, দূর সম্পর্কের, বলে দুজনেই হেসে উঠল। হাসি থামিয়ে মায়া দুধটা এনে মীরকে দিল। বিষমাখা দুধটা মায়া নিজের হাতে তার স্বামীকে দিচ্ছে। মীর হাত থেকে দুধটা নিয়ে মায়ার দিকে সেকেন্ড দুয়েক চেয়ে থাকলো। মায়া বলল, কি দেখছেন, দুধে বিষ মিশিয়েছি কি না? রসিকতা করে বলল। মীর ঢকঢক করে পুরো দুধটা খেয়ে বলল, তোমার হাতে বিষ খেতেও রাজি বউ, তোমার হাতে মরতে পারলে আর কি চাই। মায়া দুধের গ্লাসটা মীরের হাত থেকে নিয়ে বলল, অমন কথা বলবেন না। আপনার জন্য অনেক পড়েছি, আর পড়তে চাই না। আপনার কিছু হলে আমি হয়তো মরেই যাব। পিঠ ঘুরে গ্লাসটা রাখলো টেবিলে। পেছন থেকে মীরের কোনো সাড়া শব্দ পেল না। ঘুরে তাকালো। মীর খাটের এক কোণ ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। বুকের ভেতর মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। শরীরের ভেতরটা হঠাৎ যেন অচেনা হয়ে উঠল। বুকের ভেতর এরকম অস্বস্তি। মাথার ভেতরে ভারী কুয়াশা নেমে এলো। চারপাশের শব্দ দূরে সরে যাচ্ছে যেন। আলো ছায়া মিলেমিশে ঝাপসা লাগছে হঠাৎ তার। শিরায় শিরায় দুর্বলতা ছড়িয়ে পড়ল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুক ধুকপুক করে উঠছে অনিয়মিতভাবে। মনে হচ্ছিল শরীর আর মন দুটোই ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে, কিছু একটার বিরুদ্ধে লড়ছে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। মীর কিছু বুঝতে পারছে না। মায়া তার দিকে এগিয়ে গেল। আপনার শরীর খারাপ লাগছে? মীর মর্মাহত কণ্ঠে বলল। কি খাওয়ালে বউ? বুকের ভেতরটা কেমন জ্বলে পড়ে যাচ্ছে। বলা শেষ করি চোখ পড়ে দুধের গ্লাসটার দিকে। একটা বেড়াল চেটেপুটে গ্লাসটার সাথে লেগা দুধ খাচ্ছিল। অমনি ও গোলে মেঝেতে পড়ে যায়। মায়া দেখল। মীরও সেই দৃশ্য দেখে ভার কণ্ঠে খুব কষ্টে বলল, তোমার হাতে বিষ খেতে রাজি ছিলাম বলে সত্যি সত্যি বিষ খাইয়ে দিলে বউ? বলেই মেঝেতে ঢলে পড়ে। মায়া মীরের কাছে ধপ করে বসে পড়ে। তার শাড়ির আঁচলে বেঁধে ফুলদানিটা পরে তির্যক আওয়াজের সৃষ্টি হয়। সেই শব্দ তার ঘরের বাইরে গিয়ে জয়ন্তর কানে গেল। তিনি ঘরে যাচ্ছিলেন। মায়ার ঘরের পাশেই তার ঘর। শব্দ পেয়ে কিছুটা বিভ্রান্তি নিয়ে বলল, মায়া, সব ঠিক আছে তো? বলে নিজে বেকুব সাজলেন। আজকের দিনে মীর ও মায়াকে বিরক্ত না করাই ভালো। নিজের কপাল চাপড়ে ঘরে ঢুকতেই মায়া তার ঘর থেকে দরজা খুলে দিল। মা বলে চিৎকার করে শালুককে লক্ষ্য করে ডাকলো। ছুটে আবার মীরের কাছে গেল। মীরের মাথাটা কোলবদ্ধ করলো। মীর এখনো তাকিয়ে আছে। গলাটা তীব্রভাবে শুকিয়ে গেছে তার। ইচ্ছে করছে ঠান্ডা জল খেতে, খুব ইচ্ছে করছে, অথচ মুখে শব্দ উচ্চারণ করতে পারছে না। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জয়ন্ত এসে দেখলেন মীর মেঝেতে পড়ে আছে। মুখটি নীল হয়ে গিয়েছে। মুখ থেকে সাদা কিছু বের হচ্ছিল, সাথে রক্তের মতো কিছু দেখা গেল। উনি নিশ্চিত হলেন এটা বিষক্রিয়া, এটা কোনো সাধারণ বিষ নয়। তিনি ঘর থেকে বের হয়ে বৈঠকখানায় বসা শালুক ওনাদের ডাকলেন। একে একে সবাই ছুটে আসছে মীর ও মায়ার ঘরে। মায়া করুণ কণ্ঠে ডাকছে মীরকে। মীর নেতিয়ে গেল পুরোপুরি। শালুক আসলেন মীরের কাছে। দিন দুনিয়া ভুলে চিৎকার দিয়ে উঠলেন। মীরকে বুকে টেনে নিলেন। বাপ বাপ বলে চিৎকার করতে লাগলেন। লাভ হচ্ছে না কোনো। মীর কোনো সাড়া দিচ্ছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছেন না কেউ। শালুক বললেন, এই মীর, কি হয়েছে বাপ তোর? মায়া, তুই কি করেছিস ওর সাথে? ওর শরীর নীল কেন? মুখ থেকে এগুলো কি বের হচ্ছে? মীরকে সবাই ডাকাডাকি শুরু করলো। তকদির, কারোর শব্দ পৌঁছালো না তার কানে। তার প্রাণটা এখনো বের হয়ে যায়নি। চোখ আধ খোলা, ঘোলাটে ভাবে দেখছে সবাইকে। সবাই ছোটাছুটি করছে। জলের তেষ্টা পেয়েছে। এই জল তেষ্টা মৃত্যুর শেষ তেষ্টা। মনে হচ্ছে আর কোনোদিন সে এক ফোঁটা জল খায়নি। আজ খুব খেতে ইচ্ছে করছে। শালুক অশ্রুসিক্ত নয়নে বুক ফাটা আর্তনাদ করে উঠলেন। বাবা, চোখ খোল। কি হলো হঠাৎ তোর? মীর একবার হেঁচকি তুলল, ফিসফিসিয়ে বলল, জল জল। প্রথমবার জল বলায় শালুক স্পষ্ট শুনতে পেল না। দ্বিতীয়বার কান পাতলে শুনতে পায় জল শব্দটি। আহির ছুটে গেল জল আনতে। রাফিদ একজন হাকিমের খোঁজে গেল। মাঝপথে গিয়ে আবার ফিরে আসছে বাড়ির পথে।
কি ভেবে সে বাড়ির পথে ফিরে যাচ্ছে নিজেও আন্দাজ করতে পারছে না। আহির জল নিয়ে আসতে আসতে মীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাথাটা ঢলে পড়ে পাশেই। মায়া ধরল তাকে। শালক পাগলের মতো আচরণ করছে। সব কিছু এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল তিনি ভাবছেন। তার পাপের শাস্তি পাচ্ছেন। ঠিক কিছুক্ষণ আগেই এক নিরীহ মেয়েকে খুন করার আদেশ দিয়েছেন। বোধহয় এতক্ষণে মোহিনীকে শেষ করে দেওয়া হয়েছে, বিদায় নিয়েছে দুনিয়া থেকে। ওর মা বাবা যখন জানবে মোহিনী আর দুনিয়ায় নেই, তখন বোধহয় তারাও তার মতোই ছটফট করবে। তৃষ্ণা গৌরী এসে মায়াকে ধরল। তার জবান বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। দুই হাত শুধু দেখাচ্ছে, বলতে চাইছে, আমি নিজের হাতে আমার স্বামীকে বিষ দিয়েছি। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। হৃদযন্ত্রটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাফিদ এসে হাজির হলো। সংবাদ পেল মীর আর দুনিয়াতে নেই। সে হাঁটু ঘিরে বসে পড়ল। মীর, আহির, রাফিদ তিনটি মানুষ হলেও তারা প্রতিশ্রুতি নেয় সারা জীবন একে অপরের পাশে থাকবে। তিনজন আলাদা আলাদা মানুষ হলেও তাদের সত্তা আত্মা যেন একটাই ছিল। সেদিন রাফিদ কাঠের সেতু থেকে পড়ে যাচ্ছিল, তাকে মীর বাঁচিয়েছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আজ সেই প্রাণপ্রিয় বন্ধু চোখের সামনে ছটফট করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করলো, অথচ তাকে বাঁচাতে পারেনি। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। মায়া কথা বলার চেষ্টা করছে, কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছে না। বুকের ভেতরে কষ্টটা যেইভাবে ছিটকে বের হয়ে আসছে, ঠিক সেইভাবে মায়া হঠাৎ চিৎকার দিয়ে উঠতে সক্ষম হলো। কিন্তু সেই চিৎকারের শব্দের চেয়ে ভাঙনটাই বেশি ছিল। বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে ফেটে বেরিয়ে আসলো। সে মীরের বুকে দুই হাত চেপে ধরে, যেন সেখানে কোথাও মীরের প্রাণটা লুকিয়ে আছে, যেন ধরে রাখলে আর হারাতেও হবে না। তার চোখ থেকে অঝরে জল ঝরছে, কিন্তু চোখের জলও তার শূন্যতা ভরাতে পারছে না। মীর নামটা উচ্চারণ করতে গলা কেঁপে উঠল, কণ্ঠ ফ্যাঁস করছে। এটি ছিল তার উচ্চারিত শেষ শব্দ। যেই মানুষটা একটু আগেও তার পাশে ছিল, যার উপস্থিতিতে জীবনটা নিরাপদ মনে হয়েছিল, সে মানুষটা এখন নীরব, চিরনীরব। আশেপাশে আপন মানুষ আছে, কথা আছে, কিন্তু মায়ের কাছে সব কিছু অসহ্য রকম দূরের, অপরিচিত মনে হচ্ছে পৃথিবীটা থেমে গিয়েছে হঠাৎ, অথচ তার বুকের ভেতরে ঝড় থামছে না। সে মীরের দিকে তাকালো প্রশ্ন ভরা চোখে। কেন কেন এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল? তার আর্তনাদে ছিল না শুধু কান্না, ছিল ভেঙে পড়া স্বপ্ন, অসম্পূর্ণ কথা, আর সেই সব ভবিষ্যৎ যা আর কোনোদিন বাস্তব হবে না। মায়া বুঝতে পারছে এই শোক কোনোদিন পুরোপুরি পার হবে না, শুধু বয়ে নিয়ে যাবে নিঃশব্দে সারা জীবন। মীরের কত স্বপ্ন ছিল মায়াকে ঘিরে, তাদের ছোট ছোট মুহূর্তগুলোকে এক জীবনের মতো সাজানোর। সে ভাবত একসাথে হাঁটবে, হাসবে, একে অপরকে সমর্থন করবে, ভবিষ্যৎ গড়বে। কিন্তু আজ সেই সব স্বপ্ন, সেই সব পরিকল্পনা এক মুহূর্তে মৃত্যুর নীরব হাতে কেড়ে নেওয়া হয়েছে। মায়া চারিপাশ এখন শূন্য। প্রতিটি কোণ যেন মীরের উপস্থিতি অভাবকে চিৎকার করছে। মায়া জানে সেই স্বপ্নগুলো আর ফিরে আসবে না, পূর্ণ হবে না, শুধু স্মৃতি বয়ে যাবে, হৃদয় ভাঙন রেখে, এবং প্রতিটি নিঃশ্বাসে মীরের অভাব স্মরণ করিয়ে দিবে হয়তো। কিন্তু সে আর বেঁচে থাকতে চাইছে না। এক ফোঁটা বিষ খুঁজছে। মীর যতটুকু যন্ত্রণা পেয়েছে সেও পাক, কাতরাতে কাতরাতে মরুক। আমজাদ দাঁড়িয়ে শুধু দেখছেন এক মুহূর্তে কিভাবে রঙিন দৃশ্য বদলে কালো অন্ধকারে ছেয়ে গেল। তার দুঃস্বপ্ন অবশেষে পূর্ণ হলো। কলিজার টুকরা মেয়ে বিয়ের রাতেই বিধবা হয়ে গিয়েছে। মায়ার সুখের সংসার আর হলো না। সে কিভাবে তার সামনে কাঁদছে, পাগল প্রায়। থমাসন কাঁদতে পারছেন না, ওনাকে ধরে রেখেছেন আহির। জল চাইছে একটু, তার বুকে ব্যথা করছে। আহির জলটা এগিয়ে দিল তার দিকে, হাতে নিয়েও থমাস জলটা খেলেন না। তার ছেলে শেষ জলটুকু পর্যন্ত খেতে পারেনি। আক্ষেপের সুরে একবার বললেন, কেন আমি তোকে গ্রামে নিয়ে আসলাম?